স্যার আমি কি আসতে পারি? বসুন। ধন্যবাদ। স্যার কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত পূর্ণগ্রাম গ্রাম থেকে আসছি। কি গ্রামের নাম বললেন? পূর্ণগ্রাম। আপনার গ্রাম কেন বিখ্যাত? স্যার আমার গ্রাম বিখ্যাত সেরকম কিছু নেই, কিন্তু আমাদের সর্বধর্মের মানুষ আমাদের জন্য বসবাস করে, এটাই আমাদের অভিযোগ। তাহলে আপনার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করুন নিজেকে। স্যার আমার নাম সুমন রায়। আমি কাটোয়া মহাবিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমার এমবিএ কমপ্লিট করেছি। বর্তমানে আমি ইঞ্জিনিয়ারিং। বিএড করেননি? হ্যাঁ স্যার, বিএড করেছি, নতুন বিএড করেছি। বিএড করেছেন। আপনি ডেমো কি রেডি করেছেন? স্যার আমি দশম শ্রেণী কারক ব্যাকরণের কারকটা আমি জানি। ঠিক আছে, আপনি তাহলে শুরু করুন। ধন্যবাদ। আমি কি সেই শ্রেণীকক্ষ থেকে একটা আদর্শ শ্রেণীকক্ষ তৈরি করতে পারি স্যার? ধন্যবাদ। সুপ্রভাত সকলকে। কেমন সবাই ভালো লাগছে তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা বিভিন্ন পদগুলোর সম্পর্কে আলোচনা করেছি। সবার মনে আছে তো সেগুলো সম্পর্কে? হ্যাঁ। আজকে সেই পদগুলো রিলেটেড আজকে একটা ব্যাকরণের অধ্যায় তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। একদিকে আমরা বিশেষ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ এই পদগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেইখানে ক্রিয়াপদ আমি কয় প্রকার বলেছিলাম পরে? দুই প্রকার, তাই তো? আচ্ছা, একবার বলে দেখি কি কি? হ্যাঁ, ঠিক বলেছি বুঝছো। সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদ। আচ্ছা, এই সমাপিকা ক্রিয়াপদ থেকে নিয়ে আজকে আমাদের বেশিরভাগ সময়টা আলোচনা করা হবে। কারণ আমরা কারকটা যে বুঝাবো তোমাদের, এই কারকটা বুঝতে গেলে সমাপিকা ক্রিয়াপদটাই সবথেকে বেশি প্রয়োজন। তাহলে আজকে আমরা কি বুঝবো তোমাদের? কারকটা। এই বাংলা ব্যাকরণে কারক একটা বিশেষ ভূমিকা পালন করে। কারকটা না জানলে তোমরা বাংলা ব্যাকরণে অনেকটাই পিছিয়ে থাকবে। এজন্য কারকটা তোমাদেরকে জানতে হবে। বেশ, তাহলে আমি বললাম যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়ার একটা উদাহরণ তোমরা বলো দেখি, কি বলতে পারবে? হ্যাঁ রাজু বলো। বলো রাম আচ্ছা, কি বলে বুঝছো? তাহলে আমি এটা লিখছি, তোমরা সকলে খাতায় লিখে নাও। রাম ভাত তাই। তাহলে এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া যদি আমরা বলতে যাই, তাহলে এই খাইটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। বেশ, তাহলে এই সমাপিকা ক্রিয়া ধরি আমরা আজকে কারণ নির্ণয় শিখব। এবার তোমরা আমাকে বলো দেখি, কে ভাতটা খাচ্ছে? রাম খাচ্ছে। হ্যাঁ, একদম সঠিক বলেছো, রাম ভাত খাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি আবার প্রশ্ন করি যে রাম কি খাচ্ছে, বলো দেখি। ভাত খাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এই ক্রিয়াপদকে ধরে আমি বিভিন্ন প্রশ্ন করছি এবং বিভিন্ন উত্তর পাচ্ছি। তাহলে এই যে একটা ক্রিয়াপদ এবং এইগুলোকে বলা হচ্ছে বিভিন্ন পদ, কোনটা বিশেষ্য পদ, কোনটা সর্বনাম পদ। তাহলে আমি সংজ্ঞায় কি বলতে পারি? কারক কাকে বলে কি সংজ্ঞা বলবো আমি? যে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক কি আমরা কারক বলতে পারি। ঠিক আছে, এটা তোমরা খাতায় লিখে নাও যে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক কি আমরা কারক বলি। হয়েছে? বেশ, এরপর আমরা আসবো কারকের শ্রেণীবিভাগ, মানে কারককে আমরা কয়টি ভাগে ভাগ করি। তাহলে আমি এই ভাগগুলো তোমাদের লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা সবাই খাতায় লিখে লিখে নেবে। তাহলে আমরা প্রথমেই যে ভাগটা করব, সেই ভাগটার নাম হচ্ছে কর্তৃকারক। এক নম্বর কি হবে? কর্তৃকারক। বানানটা ঠিক দেখে দেখে লিখবে, টয়া টয়লে আবার ই আছে, ঠিক আছে? 2 নম্বরে দেখো কর্মকারক। ক ময়েরে কয়টা কর্মকারক। 3 নম্বরে লিখো করণ কারক। কর মধ্যাহ্ন করণ কারক। 4 নম্বরে লিখবে নিমিত্ত কারক। নয় হস্যি করে নিমিত্ত কারক। 5 নম্বরে লিখবে অপাদান কারক। আর 6 নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে অধিকরণ কারক। এখন আমরা দেখবো ক্রিয়াপদকে কি দিয়ে বা কিভাবে প্রশ্ন করলে আমরা এই কারক সম্বন্ধগুলো
খুঁজে পাবো। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে কর্তৃকারক কখন হয়, যখন ক্রিয়াপদকে আমরা কে দিয়ে প্রশ্ন করি। তোমরা এই ছকটা লিখে নেবে, কারণ নির্ণয় তোমরা করতে সহজ হবে। তাহলে আমরা যখন কে দিয়ে প্রশ্ন করবো তখন কি কারক হবে? কর্তৃকারক। তারপরে কি দিয়ে যখন আমি প্রশ্ন করব বা কাকে দিয়ে আমি যখন প্রশ্ন করব তখন হবে কর্মকারক। আর দ্বারা বা দিয়ে যখন দিয়ে আমি প্রশ্ন করব, দ্বারা বা দিয়ে, তখন হবে করণকারক। আর জন্য বা তরে, এই দুটো দিয়ে যখন প্রশ্ন করব তখন হবে নিমিত্ত কারক। এবার আসি অপাদান কারক। অপাদান কারক কখন হয়? না হইতে বা থেকে যখন বোঝায় তখন হয় অপাদান কারক। আর অধিকরণ কারক হয় স্থান, কাল, বিষয়, এই সকল ক্ষেত্রে হয় অধিকরণ কারক। তাহলে এই সবটা তোমরা প্রথমে খাতায় লিখে নাও। এবার আমি দেখাবো তোমাদের কিভাবে এই সমস্ত কারক একটা বাক্যের মধ্যে দিয়ে ঠিক আছে? ধন্যবাদ। বসুন। বলছি এটা তো বাংলা ব্যাকরণের টপিক নাকি? আচ্ছা, আমাদের বাংলা ব্যাকরণ পড়ার কি প্রয়োজন আছে? বাংলা তো পড়ছি, তার পাশাপাশি ব্যাকরণ কেন পড়বো আমরা আবার? আমি তো বলতে গেলে রচনা মানে রচনা করতে গেলে বাক্য গঠনটা সর্বপ্রথম জানতে হবে। আর আমি ব্যাকরণ যদি না জানি, বাক্য গঠন বা সাহিত্য আমাদের আচ্ছা, আপনাকে একটা কারক জিজ্ঞেস করছি, আপনি কি বলতে পারবেন? আচ্ছা, শিকারী বিড়াল গোফে চেনা যায়, এখানে গোফের তলায় দাগ আছে, এটা কি কারক হবে বলতে পারবেন একটু? সিনারিটা ও দ্বারা চেনা যায়, মানে হচ্ছে এটা করোনা, যেটা আমি একদিন বললাম যে দ্বারা বা দিয়ে থাকে করোনা। আচ্ছা, ঠিক বলেছেন, ঠিকই হয়েছে আপনার। তো আপনি ব্যাকরণ যখন পড়াবেন তখন একটা, আপনি বিএড পড়ার সময় একটা তো পদ্ধতি পড়েছেন যে এই পদ্ধতির মাধ্যমে আমাদেরকে পড়ানো হয়। তো ব্যাকরণ পড়ানোর সময় কোন পদ্ধতি আপনি অবলম্বন করবেন? স্যার আমি একটা প্রথমে সংজ্ঞা দেব, তারপরে আমি উদাহরণ দেব। আচ্ছা, উদাহরণ থেকে যদি সংজ্ঞায় যাওয়া যায় তাহলে কি জিনিসটা ভালো হবে না? সবাই বুঝতে পারবে না ভালো করে? স্যার আমি এটাকে সংজ্ঞা দিচ্ছি, তারপরে উদাহরণ থেকে যাবো, সেটা প্রথমে শিখে নেব। আচ্ছা, কারণ আমি বিষয়টাকে বলে দিচ্ছি, বিষয়টা ভালো করে আমি উদাহরণ দেব। যেটা সংজ্ঞা থেকে মানে বোঝাবেন, এটা একটা পদ্ধতি আছে, এটা কি নাম? অবলম্বন পদ্ধতি হয় একটা আলোচনা পদ্ধতি। স্যার এটা হচ্ছে আলোচনা পদ্ধতি। আরোহী পদ্ধতি। আচ্ছা, এই পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? স্যার আমি একটা বিজনেসের সাথে যুক্ত আছি, স্যার বাড়িতে আমাদের আত্মীয়স্বজন অনেকের সাথে আছে। আচ্ছা, ধরুন আপনি এই চাকরিটা পেয়ে গেলেন, তাহলে যদি দূরে কোথাও পান আপনি কি করবেন? হ্যাঁ স্যার, আমি যতদিন পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে আমাকে শিক্ষকতার সুবিধা হবে সেখানে। আচ্ছা আচ্ছা, আপনি বাংলার শিক্ষক হিসাবে আমাদের মাতৃভাষাটাকে ধরে রাখার জন্য কি কি করতে পারেন? স্যার বাংলা ভাষার মানে মাতৃভাষা আমাদের যেহেতু মায়ের কাছ থেকে যখন মাতৃভাষা শিখছি, তাই মাতৃভাষাকে যাতে সেটা সর্বপ্রথম যেতে পারে, তার জন্য আমি মাতৃভাষাটাকে তাদের কাছে আকর্ষণীয় করবো। মানে হচ্ছে অনেক ছেলেমেয়েরা বাংলা ভাষাটা পড়তে পেরে অন্যান্য সাবজেক্ট প্রতি বেশি ঝুঁকে পড়ে, কিন্তু বাংলা ভাষার মধ্যে যে অনেক সাহিত্য গুণ রয়েছে এবং অনেক ভাষা আছে, সেটাকে আমরা আচ্ছা আচ্ছা, সমাজটা কি? সমাজ সরল অর্থে স্যার সংক্ষেপ, মানে অনেকটা দুর্নীতি বাক্যে এত সময় ধরে বা এত বড় ধরে না বলে সংক্ষেপ ভাষাটাকে বলে। আচ্ছা, বেশ। একটা সম্বন্ধ পদের উদাহরণ বলুন। স্যার এগুলো সম্বন্ধ পদের উদাহরণ। সম্বন্ধ স্যার সম্বন্ধ হচ্ছে স্যার সাদা জলের দিকে গেল, এখানে জলের দিকে গেল, এটা একটা সম্বন্ধ জলের দিকে গেল, আর জলের সাদা জলের দিকে গেল না বৃষ্টি জলের সেটা আসলে এই যে সাদাটাই সম্বন্ধ, মানে হচ্ছে কারোর সঙ্গে এই বাজার সাথে সম্পর্ক নেই, তার জন্য এটা বলা হয়।
আচ্ছা। বলছি স্যার, আপনি তো এই নতুন যে এডুকেশন পলিসি, এটার যে কাঠামো, এই কাঠামোটা কেমন ছিল স্যার? স্যার 5 প্লাস 3 প্লাস 4। ফোর, ফোরটা ডিভিশন করুন দেখি, ফোরটা। স্যার প্রথমে ডিসকাশন হচ্ছে স্যার গ্র্যাজুয়েশন যেটা আছে এটা নিয়ে একটু মানে তাই কি? সেটা আমি জানি এটা ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি এই যে কারক এটা পড়ালেন ক্লাস 10 এর, আচ্ছা আপনি বলতে পারবেন যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে পর্ষদ, সেই পর্ষদে ক্লাস 10 এ কি কি পদ্য এবং গদ্য রয়েছে? স্যার বলতে এবং বলতে মানে এই সবগুলো এখন হয়তো এই মানে বলতে এবং কি কি? স্যার বলতে যদি বলতে জ্ঞান যোগ আছে, আলোকবর্গ আছে, পথের দাবি আছে, নদীর বিদ্রোহ আছে, এই সবগুলো আছে এবং বলতে বলতে গেলে আমার আছে অবশ্যই বিদ্যালয় রয়েছে, দৈনিক রয়েছে, ভারতীয় রয়েছে, প্রয়াগরাজ সুবিধা রয়েছে। আচ্ছা প্রলয় উল্লাস সেটা কার লেখা? একটা রাজ্য বলতে আর জ্ঞানচক্ষু? জ্ঞান যোগ সম্পন্ন আচ্ছা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের কয়েকটা বিখ্যাত লেখকের নাম বলুন তো, যারা বর্তমানে এখন বেঁচে আছেন এরকম। বিখ্যাত ওদের মধ্যে এখন জয় গোস্বামী একজন বিখ্যাত কবি। উনি এখন বেঁচে রয়েছেন। এবং এই জিনিসটা আর আমাদের শঙ্খ ঘোষ। সরি, ঠিক আছে। ধন্যবাদ।